ঢাকার রাজনৈতিক মহলে এখন একটাই আলোচনা। সে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। মাত্র একদিনের ব্যবধানে রাজনীতির পুরো হিসাব নিকাশ কিভাবে উল্টে পাল্টে গেল সেটা বুঝতে গেলে আপনাকে একটু পেছনে ফিরে তাকাতে হবে। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলেন। পুরো বাংলাদেশ যেন একটা উৎসবমুখর আবহে ডুবে গেল। পূর্বাচলে সেই বিশাল সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি, মিডিয়া কভারেজ, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল বিএনপির এই জ্যেষ্ঠ নেতার প্রত্যাবর্তন। মনে হচ্ছিল ওই হাইপ আর থামবে না, কিন্তু রাজনীতিতে কোনো কিছুই তো চিরস্থায়ী নয়, আর সেটাই প্রমাণ হয়ে গেল মাত্র 24 ঘন্টার মধ্যে। 26 ডিসেম্বর সকাল থেকেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমায়েত হতে শুরু করল শিবিরের কর্মীরা। সারা দেশ থেকে আসা তরুণ মুখগুলো, তাদের চোখে স্বপ্ন, বুকে সাহস। কিন্তু এবারের সম্মেলনে আমেজটা অন্যরকম ছিল। এবার শুধু সাংগঠনিক কর্মসূচি নয়, এবার যেন পুরো জাতির সামনে একটা বার্তা পৌঁছে দেওয়ার তাগিদ ছিল। আর সেই বার্তাটা এতটাই শক্তিশালী ছিল যে রাজনীতির পুরো সমীকরণই বদলে গেল। কথা ছিল তারেক রহমানের এই জনপ্রিয়তার ঢেউ আরও কিছুদিন চলবে। কথা ছিল 3রা জানুয়ারি জামাতের মহা সমাবেশ, তারপর 9 জানুয়ারি চরমোনায় আরেকটি বিশাল সমাবেশ। সেখানে জামাত, এনসিবি, কর্নেল ওলি থেকে শুরু করে এবি পার্টি সহ সবাই মিলে একটি নজিরবিহীন জোট ঘোষণা হবে। সেই জোট ঘোষণার মধ্য দিয়ে তারেক রহমানের হাইপ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু এত সময় লাগলো না। শিবিরের সদস্য সম্মেলনে যা ঘটল তাতেই সব হিসাব নিকাশ যেন একেবারে উলটপালট হয়ে গেল। প্রথমে একটু বলে নেওয়া দরকার শিবিরের এবারের সদস্য সম্মেলনের টাইমিংটা নিয়ে। সাধারণত শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয় 31 ডিসেম্বর। এটা তাদের বহু বছরের প্র্যাকটিস। কিন্তু এবার তারা সেই তারিখ থেকে সরে এসে 26 ডিসেম্বর সম্মেলন করল। এখন প্রশ্ন উঠতে পারে, জামাতের মহাসমাবেশ যদি 3রা জানুয়ারি হয়, তাহলে 31 ডিসেম্বর করতে সমস্যা কোথায় ছিল? 5 দিনের গ্যাপ তো যথেষ্ট। কিন্তু না, শিবির তারিখ এগিয়ে আনলো। ঠিক তারেক রহমানের দেশে আসার পরের দিন। এই টাইমিংটা কাকতালীয় নাকি কৌশলগত, সেটা বুঝতে হলে পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করতে হবে। 25 ডিসেম্বর সন্ধ্যায় যখন তারেক রহমান পূর্বাচলে তার বক্তব্য দিচ্ছিলেন, তখন পুরো দেশ স্থির হয়ে টেলিভিশনের পর্দায়, মোবাইলের স্ক্রিনে চোখ রেখেছিল। লাইভ দেখছিল লাখ লাখ মানুষ। মিডিয়ার ক্যামেরা শুধু সেদিকেই ফোকাসড ছিল। মনে হচ্ছিল এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ছাড়া আর কেউ নেই। কিন্তু পরদিন সকাল থেকেই সে গল্পটা বদলাতে শুরু করলো। শিবিরের সম্মেলন স্থলে যখন কর্মীরা জমায়েত হতে শুরু করলো, তখন থেকে একটা অন্যরকম আবহ তৈরি হলো। এবারের সম্মেলনের থিম, মঞ্চসজ্জা, প্রচারণার উপকরণ সবকিছুই ছিল স্বতন্ত্র। কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল এবারের সম্মেলনের কেন্দ্রবিন্দুতে কে ছিলেন? শরীফ ওসমান বিন হাদি। হ্যাঁ, সে ওসমান হাদি, যার শাহাদাতকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে বলেই অনেকে মনে করেন। যার জানাজায় লাখ লাখ মানুষ সমবেত হয়েছিল, যার কবরকে কেন্দ্র করে এখনো মানুষ কান্না করে। গভীর রাতে, রাত 2টা-3টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মসজিদের পাশে শাহবাগে গেলে এখনো দেখা যায় মানুষ রিকশা থামিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে চোখের জল ফেলছে। এরকম অকৃত্রিম ভালোবাসা খুব কম মানুষের ভাগ্যেই জোটে। এটা কোনো মানুষের একার অর্জন নয়, এটা আল্লাহর রহমত। আল্লাহর সমস্ত রহমত ওসমান হাদিকে কবুল করে তার উপর ঢেলে দিয়েছেন বলেই মানুষের এত ভালোবাসা পেয়েছে সে। শিবিরের সদস্য সম্মেলনের কভার ফটো বা মূল থিমে ছিল ওসমান হাদির সেই আইকনিক ছবি, যেখানে তিনি হাত উঁচিয়ে স্লোগান দিচ্ছেন। লেখা ছিল শরীফ ওসমান বিন হাদি, 30 জুন 1993 থেকে 18 ডিসেম্বর 2025, কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025, জান দিব দিব না, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই একটা ইমেজই পুরো দেশের মানুষের হৃদয় ছুঁয়ে গেল। এখন একটু তুলনামূলক আলোচনায় আসা যাক। তারেক রহমান যখন ওসমান হাদির কথা বললেন, তখন তিনি তাকে পরিচয় করিয়ে দিলেন গণতন্ত্রের জন্য একজন সংগ্রামী হিসেবে। কিন্তু এখানেই একটা বড় ফাঁক দেখে গেল। ওসমান হাদিকে শুধুই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তার আসল সংগ্রাম তো ছিল কিসের বিরুদ্ধে? যারা ওসমান হাদিকে চেনেন, জানেন, তার সাথে চলেছেন, তারা তো জানেন ওসমান হাদির সংগ্রাম ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই কথাটা না বলে শুধু গণতন্ত্রের সংগ্রামী বললে ওসমান হাদির পুরো পরিচয়টাই তো অসম্পূর্ণ থেকে যায়। অনেকে বলছেন ওটা ওসমান হাদিকে অবমূল্যায়ন করা, তার পরিচয়কে বিকৃত করা। শিবির কিন্তু সেই ভুল করেননি। তারা সরাসরি বলেছেন ভারতের আধিপত্যবাদের কথা, তারা বলেছেন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের কথা। এখানেই পার্থক্য, এখানেই শিবির আলাদা হয়ে গেল। আর এই পার্থক্যটা সাধারণ মানুষের চোখ এড়ায়নি। এবার আসি শিবিরের সাংগঠনিক শক্তির কথায়। অনেকেই প্রশ্ন করেন শিবির কেন এত শক্তিশালী? ডাকসু সহ দেশের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে কেন তারা বারবার জিতেছে? এর উত্তর লুকিয়ে আছে তাদের কর্মপদ্ধতিতে, তাদের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায়, তাদের গতিশীলতায়। একটা তুলনা দেওয়া যাক। ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিব,
তিনি যখন দায়িত্ব পেলেন তখন থেকে আজ পর্যন্ত শিবিরের ৩ জন সভাপতি দায়িত্ব নিয়েছেন এবং বিদায় নিয়েছেন। কিন্তু রাকিব এখনো আছেন। শিবিরের ৩ জন কেন্দ্রীয় সভাপতি বদল হয়ে গেল, অথচ ছাত্র দলে সেই একই মুখ। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে শিবির কতটা গতিশীল, কতটা ডাইনামিক, আর ছাত্রদল সত্যি কতটা স্থবির। ছাত্রদলের ইউনিয়ন কমিটি বা জেলা কমিটির দিকে তাকান, দেখবেন এমন অনেক নেতা আছেন যাদের বয়স অনেক বেশি, চামড়া ঝুলে গেছে, দাঁত নড়ে গেছে, চোখ ভেতরে চুকে গেছে, কিন্তু তারা এখনো ছাত্র নেতা। এটা হাস্যকর না হলেও প্রশ্ন সাপেক্ষ তো বটেই। ছাত্র সংগঠনের ছাত্রত্ব শেষ হওয়ার পরেও থাকাটা আসলে কতটা যৌক্তিক? অথচ শিবিরের দিকে তাকান, তাদের নেতৃত্বে তরুণ মুখ, নতুন প্রজন্মের প্রতিনিধি, আর এই তফাৎটাই সত্যি চোখে পড়ার মতো। শিবিরের বর্তমান সভাপতি জাহিদকে দেখুন, তরুণ, প্রাণবন্ত, যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেন। এই ধরনের নেতৃত্ব তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে। তারা মনে করে এই সংগঠন তাদের জায়গা আছে, তাদের কথা শোনা হবে, আর এটাই শিবিরের শক্তি। এবারের সম্মেলনে শিবির যে স্লোগানগুলো ব্যবহার করেছেন সেগুলো ছিল অসাধারণ ক্রিয়েটিভ। জাহিলে আধার কেটে এসেছে দিন বদলের ভেতরে, পৃথিবী আর আবার গড়তে হবে না, আজাদির ডাক। এ ধরনের স্লোগান মানুষের মনে দাগ কাটে। এটা শুধু কথার ফুলছড়ি না, এর মধ্যে একটা দর্শন আছে, একটা চেতনা আছে, আর একটা স্বপ্ন আছে। এবার আসি সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকে। শিবির এবারের সম্মেলনে যাদের অনুষঙ্গ বানিয়েছে তারা কারা? শহীদ পরিবার। যে পরিবারগুলো জুলাই আগস্টের আন্দোলনে তাদের সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, তারাই ছিলেন এবারের সম্মেলনের প্রাণকেন্দ্রে। ওসমান হাদির ভাই বক্তব্য দিয়েছেন, আবরার ফাহাদের পরিবার ছিলেন, আবু সাইদের স্মৃতি ছিল, শাহাদাতের চেতনায় ভরপুর ছিল পুরো অনুষ্ঠান। এখন একটু পূর্বাচলের সমাবেশের দিকে ফিরে তাকানো যাক। তারেক রহমানের সেই ৩০০ ফিটের মঞ্চে কাদের দেখা গেল? শহীদ পরিবারকে দেখা গেল কি? যাদের রক্তে এই পথ তৈরি হলো, যাদের ত্যাগে তারেক রহমান দেশে ফিরতে পারলেন, সেই শহীদ পরিবারের কাউকে কি মঞ্চে দেখা গেল? না, দেখা যায়নি। মঞ্চে ছিলেন জোটের শরিকরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা, কিন্তু সাধারণ মানুষ, শহীদ পরিবার তাদের জায়গায় সেখানে ছিল না। এই তুলনাটা মানুষ করতে ভোলেনি যে জুলাই আগস্টের কারণে তারেক রহমান বাংলাদেশে আসতে পারলেন, সেই জুলাই আগস্টের শহীদদের তিনি কতটা স্মরণ করলেন। যার উসিলায় চিন্নি খাইলি, মোল্লা চিন্নি না, এই প্রবাদটা অনেকের মুখেই শোনা গেল সেদিন। শিবির কিন্তু সেই ভুলটা করেনি। তারা শহীদ পরিবারকে সম্মানের আসনে বসিয়েছে, তাদের বক্তব্য দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, তাদের কষ্ট, তাদের আবেগ, তাদের অনুভূতি, তাদের দাবিকে সত্যি জায়গা দিয়েছে। আর এটাই তো আসল রাজনীতি, মানুষের সাথে থাকা, মানুষের হয়ে কথা বলা। ওসমান হাদির ভাইয়ের বক্তব্যের কথা একটু বলি। ওসমান হাদি কখনো শিবির করেনি, তার পরিবারও শিবিরের সাথে সরাসরি যুক্ত না। তারা পিওর ইসলামপন্থী, কিন্তু সাংগঠনিকভাবে শিবিরের সদস্য নন। কিন্তু ওসমান হাদির ভাই যখন শিবিরের সম্মেলনে বক্তব্য দিলেন, তার কথায় শিবিরের প্রতি যে আবেগ, যে শ্রদ্ধা প্রকাশ পেল, সেটা সত্যি অসাধারণ ছিল। তিনি শিবিরের নাম যেভাবে উচ্চারণ করলেন, সেখানে ছিল গভীর ভালোবাসা। এটা প্রমাণ করে যে শিবির এখন শুধু শিবিরের মধ্যেই সীমাবদ্ধ নয়, শিবির এখন আপামর জনসাধারণের কাছে গ্রহণযোগ্য একটা সংগঠন হয়ে উঠেছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবারের সম্মেলনে ঘটেছে। মুক্তিযোদ্ধারা এসেছিলেন শিবিরের সম্মেলনে। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা, যারা এতদিন শিবিরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, তাদের বিরোধিতা করেছে, সেই মুক্তিযোদ্ধারা এখন শিবিরের সম্মেলনে এসে বলেছেন শিবির হচ্ছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। এই স্বীকৃতি ছোট করে দেখার সুযোগ নেই, এটা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত।